নমস্কার, আমি সুস্মিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্মিতাস অডিও মাল্টিভার্স ইউটিউব চ্যানেলে। ভগবান রাধাকৃষ্ণের নাম নিয়ে শুরু করছি আমার আজকের পাঠ। আমার আজকের নিবেদন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প, বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। বামাচরণের জন্মের সময় নকিপুরের যদু চক্রবর্তী বলেছিলেন, এ ছেলে একদিন রাজা হবে। যদু চক্রবর্তী এ অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী, তার কথার দাম আছে। কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েছে। রাজা হওয়া তো দূরের কথা, রাজসভার একজন ভালো গুছের প্রহরী হবার লক্ষণও তো বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না। অল্প বয়সে বামাচরণ তার মামাবাড়ি থেকে স্কুলে পড়ত। 4th ক্লাসে উঠবার সময় ফেল করে সে লেখাপড়া ছেড়ে দিলে। সুতরাং বামাচরণের লেখাপড়া হলো না। মামারা বললে, লেখাপড়া যদি না করো বাপু, তবে এখানে বসে বসে অন্য ধ্বংস করে আর কি করবে, বাড়ি চলে যাও। বাড়ি এসে যখন সে বসল, তখন তার বয়স 14-15 বছর। অজপাড়া গায়ে বাড়ি, সেখানে থেকে চাকরির চেষ্টা করা চলে না। এই সময় তার এক ভগ্নিপতি তাদের বাড়িতে এলেন কিছুদিনের জন্য বেড়াতে। তিনি পশ্চিমে কোথায় রেলে চাকরি করেন। বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে, তাহলে রেলে চাকরি হবার সম্ভাবনা আছে। কলকাতা থেকে বামাচরণকে টলিকলও আনিয়ে দিলেন, আর টেলিগ্রাফ শেখার একখানা বই। বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকত। সমবয়সী ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে। আরেকটা মজা ছিল তার, সে তাদের নানা রকম বৈষয়িক উপদেশ দিত। যেমন হয়তো ছেলের দল ওদের বাড়িতে সামনে কয়েদবেলের গাছে উঠে মহা হইচই করছে, ও এসে গম্ভীর মুখে বললে, এই সব নাম, গাছ থেকে এক্ষুনি নাম। বামাচরণ বললে, কয়েদবেল তো খাচ্ছিস, এদিকে ঘরে যে অনেকের চাল নেই, সে খোঁজ রাখিস? শুধু কয়েদবেলে কি আর পেট ভরবে? যা, যাতে 2 পয়সা রোজগার হয় তার চেষ্টা করগে, যা। বামাচরণের বিজ্ঞ ধরনের কথাবার্তায় বেশ কাজ হলো। পাড়াগা জায়গা সকলেরই অবস্থা অল্প বিস্তর খারাপ। প্রত্যেক ছেলেই জানে যে তার বাপ মার অবস্থা ভালো নয়। অতএব বামাচরণের কথায় অনেকেরই মনের মধ্যে কোথায় ঘা লাগলো। তার মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল। এই সময়ে ওর ভগ্নিপতি এসে ওকে টলিকোল দিয়ে গেলেন। গ্রামের ছেলেরা প্রশংসমান দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখত বামাচরণ দিন রাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে টলিকলটাতে টরে টক্কা অভ্যাস করছে। ঝড় নেই, বৃষ্টি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, শনিবার রবিবার নেই, সে কি অধ্যবসায়? বছরখানেক টেলিগ্রাফ শেখবার পর বামাচরণ রেলে চাকরির চেষ্টা করলে, কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিছু হলো না। গায়ের ছেলেদের সে বলতো, জানিস, ERR রেলের TI সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে, তার নিজের হাতের সই আছে। ছেলেদের মধ্যে 2-1জন সম্ভ্রমের সঙ্গে জিজ্ঞেস করত, কি লিখেছে বামাচরণ দা? লিখেছে, এখন চাকরি হবে না, পোস্ট খালি নেই, খালি হলে জানাবে, দাঁড়া। তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্য থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বের করে সকলের সামনে বাতাসে 2 বার উঁচু করে উড়িয়ে বলতো, এই দেখ। কিন্তু এত করেও কিছু হলো না। মাসের পর মাস গেল, TI সাহেবের সে চিঠি আর পৌঁছ। হঠাৎ মেঘভাঙা আকাশে একদিন চাঁদ উঠল। বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজদারি কাছারির নাজির। যখন তিনি মেহেরপুরে, সে সময়ে বম্পার সাহেব মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট। সাহেব নাজির মশাইকে খুব খাতির করত, ভালোও বাসত। বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশনভোগী অবস্থায় নিজের চণ্ডীমণ্ডপে বসে সমবেত বৃদ্ধমণ্ডলীর কাছে চাকরি জীবনের গল্প করতে করতে বলতেন, বম্পার সাহেবকে তো আমিই কাজ শিখিয়েছি, ছোকরা সিভিলিয়ান, নতুন বিলেত থেকে এসেছে, তখন ট্রেজারি অফিসের হিসেব রাখতে জান বেরিয়ে যেত। সে গ্রামে গভর্নমেন্টের চাকরি বামাচরণের বাবা ছাড়া আর কেউই করেনি। সবাই হাঁ করে থাকত। পেনশনে ভোগ করছেন তিনি আজ 22-23 বছর কি তারও বেশি।
বামাচরণের বয়স তখন 18-19 বছর। তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী কাগজে দেখলেন বম্পার সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিংয়ে এসেছে। তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে। বম্পার সাহেবও আর ছোকরা নেই, 50-এর উপর বয়স হয়েছে। পুরনো নাজিরকে দেখে চিনতে পারলে, জিজ্ঞেস করলে, আমি তোমায় কি উপকার করতে পারি নাজির? এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল। খুলনায় সার্ভে ক্যাম্প পড়েছে, জমি জরিপ হচ্ছে। বামাচরণের বাবা এক গাল হেসে সকলকে কথাটা জানালেন। বামাচরণের বাড়িতে ভগবান সত্যনারায়ণের সেবা দেওয়া হলো। গায়ের প্রতিবেশীরা যখন প্রসাদ পাচ্ছেন ভেতরের ঘরের বারান্দায়, তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে তার রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করেছিলেন। সাহেব বললে, নাজির, তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করতো তবে আমি ওকে সাব ডেপুটি করে দিয়ে যেতাম আজ। বামাচরণ চাকরি করতে গেল, সঙ্গে তার বৃদ্ধ পিতা গেলেন। কারণ বামাচরণের মা বললেন, ছেলেকে অতদূর দেশে একলা তিনি পাঠাতে পারবেন না। আবার সেই অদৃষ্ট এসে বাধা দিলে। মাস দুয়ের মধ্যে বামাচরণের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি এলেন। শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়ে এসেছে। সেখানে নাকি থাকার কষ্ট, নদীর জল লোনা, কাছেই সুন্দরবন, সন্ধ্যার পর বাঘের ভয়, জঙ্গল থেকে কাঠ কেটে এনে রান্না করতে হয়। সেখানে কি ওই কচি ছেলে থাকতে পারে? বামাচরণের বাবা বললে, কোনো ভয় নেই, আমি আবার যাচ্ছি সাহেবের কাছে, আর একটা ভালো জায়গায় চাকরি যাতে হয়। কিন্তু এবার সাহেব বেজায় চটে গিয়েছে দেখা গেল, না জানিয়ে চাকরি ছেড়ে আসাতে। সাহেবের আর্দালি বললে, সাহেবের এখন দেখা করবার সময় হবে না। বামাচরণের বাবা এতটা ভাবেননি। তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন। কিন্তু সেই যে তার মন ভেঙে গেল, এরপর আর তিনি বেশি দিন বাঁচেননি। ক্রমে দিন চলে গেল। বামাচরণের বয়স হয়ে উঠল। বাবা বেঁচে থাকতেই তার বিবাহ দিয়ে গিয়েছিলেন। 2-1টি ছেলেপুলেও হলো। গ্রামের যেসব ছোট ছোট ছেলে মেয়েদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতো, তাদের মধ্যে অনেকে এখন বিদেশে বেরিয়ে ভালো লেখাপড়া শিখেছে, 2-1জন ভালো চাকরিও পেয়েছে। বাপের পেনশনের টাকায় সংসার চলত। বাপের মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়াতে বামাচরণ চোখে অন্ধকার দেখলে। নিজের ছেলে মেয়ে 2-3টি, এক বিধবা ভগ্নী বাড়িতে, তারও 2-3টি ছেলে মেয়ে, বৃদ্ধা মা, অনেকগুলি পুষ্যি খেতে, চলে কি সে এতগুলো মানুষের? এসব কথাই সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছতলায়। বেলা পড়ে এসেছে, কচুরি পানের দামগুলো উজান মুখে চলছে, বোধহয় জোয়ার এলো। সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে। তাদের গ্রাম থেকে প্রায় 1.5 মাইল দূরে নদীর বাঁকের মুখে, জায়গাটা চারিদিকে নির্জন। এখন তার মনে হয় খুলনার চাকরিটা ছেড়েও এসেছে আর 14-15 বছর হবে। হঠাৎ নদীর উঁচু পাড়ের দিকে তার নজর পড়ল। ওটা কি? পাড়টা সেখানে খুব উঁচু খাড়া, হাত 30-40 উঁচু। সেখানে বসে আছে। সেখান থেকে পাড়ের খানিকটা ভেঙে পড়েছে, বোধহয় 2-1 দিন হলো। সেই পাড়ের গায়ে একটা বড় কলসি পাড় ভাঙার দরুন বেরিয়ে পড়েছে। অর্ধেকটা দেখা যাচ্ছে, বাকি অর্ধেকটা মাটির মধ্যে পুঁতা। বামাচরণের চট করে মনে পড়ে গেল, সে গ্রামের বুড়োদের মুখে শুনেছে এই বাঁকের মুখে আগে বহুকাল আগে খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল, অনেক লোকের বাস ছিল। কলসিটা জমির উপর থেকে হাত 4-5 নিচে পুঁতা অবস্থায় রয়েছে। সেকালে লোকে কলসি করে টাকা পুঁতে রেখে দিত। এ নিশ্চয়ই টাকার কলসি। বামাচরণ এদিক ওদিক চেয়ে দেখলে আর কেউ কাছাকাছি আছে কিনা। স্থানটা নির্জন, অন্য লোক এদিকে আসে না। কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয়ই। তাছাড়া মোটে কাল রাত্রেই পাড় ভেঙেছে। কে আর লক্ষ্য করছে একটা কানা ভাঙা কলসি? কেই বা তারপর এসেছে এদিকে? অবশ্য নৌকো থেকে দেখা যাওয়ার কথা। বামাচরণ সেখানে আর দাঁড়ালো না। বাড়িতে এসে সে ভাবতে বসল, এখন সে কি করবে। আজ রাত্রেই অবশ্য কলসিটা তুলে আনতে হবে, কিন্তু একা সে কী করে পারবে? জমির উপর থেকে খোঁড়া অসম্ভব। যদি শাবলের গায়ে কলসিটা নদী গর্ভে পড়ে যায়, তাহলে স্রোতের মুখে হয়তো কোথায় ভেসে চলে যাবে, নয়তো ডুবে যাবে। তা নয়, নিচ থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত, তারপর সন্তর্পণে খুঁড়ে কলসি বার করতে হবে। তাতে অন্তত 2 জন লোকের দরকার।
মই নিচে থেকে একজন ধরা থাকা চাই। কলসি নামাবার সময়ও সাহায্য পাওয়া দরকার। অনেক ভাবনা চিন্তার পরে বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেওয়া ঠিক করলে। নিতাই এই 12 বছরে পড়েছে, গ্রাম্য স্কুলে পড়ে, খেলাধুলায় খুব পটু ও সাহসীও বটে। বামাচরণ ছেলেকে বললে, তোর মাকে বলিস নে রাত্রিরে যাবি আমার সঙ্গে একটা জায়গায়। পিতাপুত্রী মই শাবল একগাছা শক্ত দড়ি নিয়ে রাত দুপুরের পরে নদীর ধারে চটকা গাছটার তলায় এসে দাঁড়ালো। বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে বামাচরণের। কি জানি কি হয়। বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার। বাবার কথায় সে এসেছে। কেন এসেছে তার বাবা তাকে বলেনি। তাহলে হয়তো বাবা কোনো ওষুধের শেকড় কি মুথু গাছের শেকড় তুলতে এসেছে। অনেক সময় রাত্রে ওষুধের গাছ তুলতে হয় কি না সে জানে। তার ভয়ও হচ্ছিল। চারিদিকে অন্ধকার, নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে। এখানে শ্মশান এখান থেকে খুব বেশি দূরে নয়। তার বাবা উপরে গিয়ে পাড়ার গা খুঁজতে লাগলো। সেখান থেকে অন্ধকারে তেমন কিছু দেখতে পাচ্ছে না বাবা কি খুঁজছে। একবার সে বললে, কি বাবা, মুথুর শেকড়? বামাচরণ চাপা গলায় বললে, আহ, চুপ কর না, মই ধরে থাক, তোর সে কথায় কি কাজ? নিতাই চুপ করে রইল। কিন্তু ওষুধ খুঁজতেও তো কি এত সময় লাগে? সে অন্ধকারের মধ্যেই মইয়ের নিচে একা দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ করছিল। বাবার ভয়ে কিছুই বলতেও পারছে না। অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামল। নিতাই অবাক হয়ে বললে, কি বাবা এতে? চুপ কর না, কেবল চেঁচামেচি। তোর সব কথায় কি দরকার? শাবল আর মইটা নিয়ে পারবে একলা? কেউ না দেখে এজন্য বামাচরণ বাঁশবনের পথ দিয়ে চলল। বেশি রাত্রে গ্রামে চৌকিদার পাহারা দিতে পার হয়। কি জানি যদি সে অবস্থায় হঠাৎ চৌকিদারের সামনেই পড়ে যায়। বামাচরণের বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে। কলসিটা বেজায় ভারী, নিশ্চয়ই কোনো জিনিসে ভর্তি। কলসির মুখটা একখানা পাথরের ছোটো খুঁড়ি দিয়ে চাপা ছিল। বহুদিন মাটির মধ্যে থাকার দরুন সেটা এমন দারুণ এঁটে গিয়েছে যে অস্ত্র দিয়েও চার না দিলে খোলা যাবে না। বাড়ি পৌঁছেই বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে। স্ত্রীকে বললে, একটা আলু নিয়ে এসে তো। ওর আর বিলম্ব সইছে না, এক্ষুনি সে কলসির মুখ খুলে দেখবে। নিতাইয়ের মা একটা কাজ ভাঙা সেকেলে হিংসের লণ্ঠন নিয়ে উঁচু করে ধরলে। বিস্ময়ের সুরে বললে, কলসিটাতে কি? ওটাকে আনলে কোত্থেকে গো? অধীর কৌতূহলে ও আগ্রহে বামাচরণ শাবলের এক ঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেললে। সঙ্গে সঙ্গে কালো আলকাত্রার মতো কি একটা দুর্গন্ধ পদার্থ মেঝেময় ছত্রাকার হয়ে পড়িয়ে গেল আর ছড়িয়েও পড়ল। রাত দুপুরের কিসের একটা কলসি কোত্থেকে উঠিয়ে এনে কি কাণ্ড বাঁধালে দেখো তো। বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত কষ্ট তবে সব বৃথা? রূপুর গুরুও এতটুকু নেই কলসিটিতে। কোথায় এক কলসি টাকা বা মোহর, আর তার বদলে এগুলি কি কালো কালো অদৃষ্ট একেই বলে। সারা রাত্রি বামাচরণের ঘুম হলো না। সত্যিই তার অদৃষ্ট ভালো নয়। এমন জায়গায় পুতা কলসি পেয়েও তার মধ্য থেকে বেরোয় কালো আলকাত্রা। না হলে বম্পা সাহেবের দেওয়া এমন চাকরি সে ছিঁড়ে আসে। পেয়ে হারানোই তার অদৃষ্ট। পরদিন সকালে লোকজনকে আলকাত্রার মতো জিনিসটা দেখাতে কেউ কিছু বলতে পারে না। অবশেষে বাজারের বুড়ো কবিরাজ মশাই দেখে বললেন, এ পুরনো ঘি, বহুকালের পুরনো ঘি। কতটা আছে? এর দাম খুব। বিক্রি করবে? কলকাতায় বউবাজারের সেনেদের দোকানে পেলেই নেবে। বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ কলকাতায়। বউবাজারের সেনেদের মস্ত কবিরাজি দোকান, সারা ভারতবর্ষ কেন পৃথিবীর সঙ্গে তাদের কারবার। ঘি দেখে তারা বললে, হ্যাঁ, জিনিসটা খুবই ভালো, অন্তত 200 বছরের পুরনো। তোমাদের ঘরে ছিল? বামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করলে। তারপর দরদস্তুর চলল। ওরা 60 টাকার বেশি দর দিতে রাজি নয়, তারপর 10 টাকায়, কিন্তু বেশি তার থেকে কিছুই নয়।
বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ 2 টাকা সেরেই জিনিসটা দিয়ে দিত। কিন্তু একজন হিন্দুস্থানি ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওদের কথাবার্তা শুনছিলেন। তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বললেন, আমি কয়রাগড়ের রাজার ম্যানেজার। আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম। রাজার মায়ের বয়স হয়েছে, হাফকাসের অসুখ। এই পুরনো ঘি কিনতেই আমি এদের দোকানে এসেছিলাম। এত বছরের পুরনো ঘি কলকাতায় কোনো দোকানে নেই। আমি আপনাদের জিনিস নেব, 100 টাকা সেরের দাম দেব, ওজন করুন মাল। এই কলসিতে মোট 1250 ঘি ছিল, কিন্তু আদত কলসিটাতে বোধ হয় আরও বেশি ছিল, কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে যায়। বাকিটা ওরা নতুন কলসিতে পুরে এনেছিল। ঘি বিক্রি করে মোট পাওয়া গেল 1250 টাকা। যদু চক্রবর্তী জ্যোতিষী ছিল বড়, সে মিথ্যে বলেনি। এখন তো বামাচরণের অনন্তকাল পড়ে রয়েছে। রাজা হওয়ার আশ্চর্যটা কি? এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প, বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। নমস্কার।